বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবার যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, ভয়ে দ্বিধাবিভক্ত ট্রাম্পের উপদেষ্টারা। আরও থাকছে, দুই দেশ থেকে শত শত সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। আরও জানাবো, গাজা ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে। সর্বশেষ জানিয়ে দেব কেন ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের একমাত্র ভরসা, জানাবো বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, দ্বিধাবিভক্ত ট্রাম্পের উপদেষ্টারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করায় যুক্তরাষ্ট্র কার্যত যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। তবে হোয়াইট হাউসের ভিতরেই তার উপদেষ্টাদের অংশ ভিন্ন চাওয়ার কথা বলেছেন। তাদের চাওয়া, নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যপ্রাচ্য নির্বাচনের আগে প্রেসিডেন্ট ভোটারদের প্রধান উদ্বেগের বিষয়, বিশেষ করে অর্থনীতির দিকে বেশি মনোযোগ দেন। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক সমাবেশের নির্দেশ দিয়েছেন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী বিমান হামলার প্রস্তুতি চলছে। কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ নিতে চাইলে তার সুনির্দিষ্ট উদ্দেশ্য কি তা তিনি জনসম্মুখে বিস্তারিত ব্যাখ্যা করেননি। এক জ্যেষ্ঠ হোয়াইট হাউস কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে জানান, কড়া ভাষণের পরও প্রশাসনের ভিতরে ইরানে হামলার পক্ষে এখনও একক সমর্থন নেই। উপদেষ্টারা আশঙ্কা করছেন, সামরিক উত্তেজনা বাড়লে অর্থনীতি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত নিশ্চিত ভোটারদের কাছে ভুল বার্তা যেতে পারে। হোয়াইট হাউসের আরেক কর্মকর্তা অবশ্য দাবি করেছেন, ট্রাম্পের অর্থনীতি আমেরিকান জনগণের জন্য সরাসরি সাফল্য এনে দিয়েছে। তার সব পক্ষকেই আমেরিকা ফার্স্ট নীতির অংশ। রয়টার্স জানিয়েছে, নভেম্বরে নির্বাচন ট্রাম্পের রিপাবলিকান পার্টি মার্কিন সংপ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন কিনা তা নির্ধারণ করবে। ডেমোক্রেটরা এক বা দুই কক্ষের নিয়ন্ত্রণ নিলে প্রেসিডেন্টের শেষ মেয়াদে নীতি নির্ধারণ বৈঠক হয়ে যেতে পারে। রিপাবলিকান কৌশল বদলি রব ফ্রন্টকে বলেন, দীর্ঘমেয়াদী ইরান সংঘাত ট্রাম্প ও তার দলের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করবে। তিনি বলেছেন, ট্রাম্পের অর্থনীতিভিত্তিক ঐতিহাসিকগতভাবে বিদেশে দীর্ঘমেয়াদী সামরিক জড়িত থাকার বিপক্ষে। নির্বাচনী প্রতিশ্রুতিতেই তিনি চিরস্থায়ী যুদ্ধের অবসানের কথা বলেছিলেন। গত মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার অভিযানে মেক আমেরিকান গ্রেট এগেইন ঘরানার অনেকেই সমর্থন দিয়েছিলেন। তবে ইরান তুলনামূলকভাবে অনেক শক্ত প্রতিপক্ষ, ফলে সেখানে পরিস্থিতি ভিন্ন হতে পারে। দুই দেশ থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কাতার ও বাহরাইন থেকে শতাধিক মার্কিন সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। শনিবার নিউ ইয়র্ক টাইমসের বরাতে অ্যানাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। পত্রিকাটির খবরে বলা হয়েছে, কাতারের আল উদিদ বিমান ঘাঁটি থেকে কয়েকশো মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পেন্টাগনের একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া বাহরাইন থেকেও কিছু মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার কথা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর বা ইউনাইটেড কিংডম ফ্রিজ ফ্লাইটের ঘাঁটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতির কেন্দ্র। তবে কাতার ও বাহরাইন থেকে সেনা সরানো হলেও মার্কিন বাহিনী এখনও ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ঘাঁটিতে অবস্থান করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় এটি একটি সতর্কমূলক পদক্ষেপ। এমন হামলা হলে তেহরান জুড়ে মার্কিন ঘাঁটি ও সেনাদের লক্ষ্যবস্তু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এর আগে বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘ ইরানের মিশন প্রধান সতর্ক করে বলেন, ইরানের উপর হামলা হলে অঞ্চলে থাকা শত্রু শক্তির সব ঘাঁটি, স্থাপন ও সম্পদ বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এ ঘটনায় অপ্রত্যাশিত ও নিয়ন্ত্রণহীন পরিণতির সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। উল্লেখ্য, আল উদিদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এই ঘাঁটিতে প্রায় 10,000 সেনা রয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে।
গাজা সিটির পূর্ব অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। একই সময়ে দখলকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনাকারীদের সহিংসতা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনি সূত্রগুলো জানায়, গাজার উত্তরাঞ্চলে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলে একজনের মৃত্যু এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৬১২ জন নিহত এবং ১৬৪০ জন আহত হয়েছেন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২,০৭০ জনে। আহত হয়েছেন ১,৭১,৭৩৮ জন। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী জেরুজালেমের উত্তর পূর্বে আনাহা শহরে অভিযানে কয়েকটি যানবাহন জব্দ করেছে। রামাল্লা জেলায় আল মাউলি এলাকায় অভিযানের সময় বাড়ি ঘরের দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। আল খলিলের দক্ষিণে সাফাহা উভয় পক্ষে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রামাল্লার পূর্বে রাম্মন এবং দিবওয়ান শহরের মধ্যবর্তী এলাকায় বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বসতবাড়ি এবং কৃষি স্থাপনায় আগুন ধরে দেয়। জাতিসংঘের তথ্যমতে ২০২৩ সালের জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিম তীরে বসতি স্থাপনাকারীদের হামলা ও চলাচলে বিধিনিষেধের কারণে প্রায় ৮৮০টি ফিলিস্তিনি পরিবার অর্থাৎ ৪,৭০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কেন ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের একমাত্র ভরসা, জানাবো বিস্তারিত। পৃথিবীতে আরব বিশ্ব বলতে একটি স্পষ্ট এবং উল্লেখযোগ্য ব্লক আছে, কিন্তু সেই অঘোষিত বোর্ড বা পক্ষের সামষ্টিক কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা কৌশলগত নীতি নেই। যেমনটা আছে পশ্চিমাদের ব্লকের, যার নাম ন্যাটো। এই সামরিক জোট যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য সহ ইউরোপের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ভরসা। অপরদিকে বর্তমান নৈরাজ্যবাদী বিশ্বে মধ্যপ্রাচ্যের মতো সহিংসতা এবং সংঘাতময় অঞ্চলে টিকে থাকার একমাত্র নির্ভরতা নিজস্ব সক্ষমতা। সেই ভাবনা এবং দূরদর্শিতা থেকে ইরান তার নিজ যোগ্যতা ইসরায়েলি প্রজাতন্ত্রকে সুরক্ষিত করেছে, গড়ে তুলেছে শক্তিশালী এবং বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার। এই কর্মসূচি তাদের টিকে থাকার হাতিয়ার হলেও এখানে নজর পড়েছে ইসরায়েল ও পশ্চিমাদের। তারা এই কর্মসূচি থেকে বের হওয়ার জন্য ইরানকে বাধ্য করতে একের পর এক হুমকি দিয়ে আসছে, আবার কূটনীতিকভাবে সমাধানের জন্য দফায় দফায় আসছে আলোচনায়। যেখানে রাষ্ট্রকে তাদের প্রতিরক্ষা এবং জাতিসংঘ নিরাপত্তার জন্য নিজস্ব ক্ষমতার উপর নির্ভর করতে হয়, সেখানে ইরান কোনোভাবেই তার প্রতিরক্ষা, মিসাইল বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগ করতে পারে না। সম্প্রতি বছরগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এ বিষয়ে তেহরানের আলোচ্য অবস্থানের যে দেশটির সঙ্গে পশ্চিমাদের মতপার্থক্যের অন্যতম প্রধান বিষয় পরিণত হয়েছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপ থেকে শুরু করে ৩টি ইউরোপীয় দেশও সমন্বিত অবস্থান পর্যন্ত বিস্তৃত। মূলত প্রশ্ন হলো, কেন ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আলোচনায় বসতে এত দৃঢ়ভাবে নারাজ? এর উত্তর অবশ্যই আন্তর্জাতিক ব্যবস্থার আকৃতি, ইরানের ঐতিহাসিক অভিজ্ঞতা এবং একটি স্থির পরিবেশে টিকে থাকার যুক্তির মধ্যে খুঁজতে হবে। আন্তর্জাতিক সম্পর্কের বশবর্তী সৃষ্টিভঙ্গিতে বিশ্ব ব্যবস্থা হল নৈরাজ্যবাদী, অর্থাৎ এমন কোনো নিরপেক্ষ বা শক্তিশালী কর্তৃপক্ষ নেই যা কোনো দেশ আক্রান্ত হলে তার নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও অনেক সংকট দেখিয়ে যে তাদের সিদ্ধান্তগুলো ভেটো সক্ষমতার অধিকারী শক্তিগুলোর ইচ্ছাধীন। এমন পরিবেশে সব দেশকে তার নিজের নিরাপত্তা এবং অস্তিত্ব রক্ষার জন্য নিজেই দায়ী হতে হয়। এই যুক্তি অনুযায়ী শুধু অন্যদের নিরাপত্তা প্রতিশ্রুতির উপর নির্ভর করা ব্যয়বহুল এবং এমনকি আত্মঘাতী হতে পারে। যেসব দেশ শক্তিদের রাজনৈতিক গ্যারান্টির উপর ভরসা করেছিল, তারা ঐতিহাসিক সন্ধিক্ষণে একা হয়ে পড়েছে এবং বিষয়টি অনেক সরকারের জন্য শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। এই দৃষ্টিকোণ থেকে সেখানেও হুমকিগুলো বাস্তব এবং চিরস্থায়ী। সেখানে সামরিক সক্ষমতা কমাকে শান্তির চিহ্ন হিসেবে নয়, বরং এই ধরনের কৌশলগত বোকামি হিসেবে দেখা হয়। মিসাইল সক্ষমতা ধরে রাখার বিষয়ে ইরানের অনমনীয়তার শিখর একটি বাস্তব এবং ঐতিহাসিক অভিজ্ঞতার প্রেরিত ইরাকের সঙ্গে ৮ বছরের যুদ্ধ। সে সময় ইরান চরম অস্ত্র নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিল। অন্যদিকে সাদ্দাম হোসেনের শাসনামল ব্যাপক অস্ত্র সহায়তা উপভোগ করেছিল। শহরগুলোর উপর ক্ষেপণাস্ত্রের বৃষ্টি, রাসায়নিক হামলা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা ইরানের জন্য একটি তিক্ত এবং দীর্ঘস্থায়ী অভিজ্ঞতা রেখে গেছে।